আমি জুতাটা পরে কিভাবে হাঁটছি, এই জুতা তো নাহিদ ইসলামরা পড়েছিলেন 2 বছর। আমরা কি দেখেছি? বাংলাদেশ একটা মবতন্ত্রের রাজ্য হয়ে গিয়েছিল। সরকারের কোনো দোষ নাই, সরকার নিয়ে কোনো আলাপ আলোচনা নাই। সরকার যে ব্যর্থ, সরকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে ব্যর্থ হয়েছে, এইটা নিয়ে তার কোনো আলাপ দেখবেন না। পার্লামেন্টে যদি দেখেন তাহলে দেখবেন সরকার আর বিরোধী দলের ভেতরে বেশ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে। আবার পাবলিকলি যখন দেখবেন যে সবাই বোম ফাটাচ্ছে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে ফারুক হাফিজ। কড়া আলাপের আজকের এপিসোডে যারা সম্মানিত অতিথি পরিচয় করিয়ে দিই। রয়েছেন আমার ঠিক বাম পাশে শাহেদ আলম, সাংবাদিক। রয়েছেন তারপর সালেউদ্দিন সিফাত, তিনি যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবং রয়েছেন আবুল হাসান রুবেল, তিনি নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন জিএসএ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করি। আমি ভেবেছিলাম এক লাইনে, কিন্তু কিছুক্ষণ আগে আমি নাহিদ ইসলামের প্রেস ব্রিফিং দেখছিলাম। সেখানে তিনি মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে 11 দলীয় ঐক্যের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে, সংবাদ সম্মেলনে তিনি বেশ কিছু মন্তব্য করেছেন। আমি একটা দিয়ে শুরু করি। সরকারের 180 দিনের ব্যর্থতা এবং অব্যবস্থাপনার কথা তিনি তুলে ধরেছেন, যেখানে সরকার খুব সাফল্যের সাথে ই বুক প্রকাশ করেছে এবং সেখানে তারা বিভিন্ন ইস্যুর যৌক্তিক বিষয় নিয়ে সামনে এসছে এবং দেশ এগিয়ে যাচ্ছে বলে তারা সেখানে বলেছে। তিনি সেখানে বলছেন যে সরকারের দায়িত্ব গ্রহণের পর 180 দিনের অপরিকল্পিত কার্যক্রমের তীব্র সমালোচনা করে তিনি বলছেন যে এই সময়ের মধ্যে জনগণের চরম দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। ব্যর্থতার স্বীকার না করে উল্টো সাফল্য দাবি করাকে তিনি প্রতারণা হিসেবে উল্লেখ করেছেন এবং তিনি বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় আইন শৃঙ্খলা যে অবস্থায় ছিল তার চাইতে পরিস্থিতি এখন আরও খারাপ। শাহিদ আলম, আপনাকে দিয়ে শুরু করি। অনেক ধন্যবাদ। দেখুন, রাজনীতি যারা করবে তারা রাজনীতির বয়ান দিবে, এটাই স্বাভাবিক। তত্ত্বাবধায়ক সরকার আমলে, অন্তর্বর্তী সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল নাকি এখন ভালো, ওখানে খারাপ থাকলে কতখানি খারাপ ছিল, এখন কতখানি খারাপ, এটা নিয়ে গবেষণা হতে পারে। তো সেই গবেষণাটা করার জন্য কি এনসিপি, জামায়াত, এই জোট, তাদের কোনো ছায়া স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেছি আমরা? নির্বাচনের আগে তো আমরা কথা পেয়েছি, তাদের ওয়াদা পেয়েছিলাম যে তাদের গভর্নমেন্টকে প্রত্যক্ষভাবে সহযোগিতা এবং চাপে রাখার জন্য তাদের ছায়া মন্ত্রিসভা থাকবে। তো হু ইজ দ্য শ্যাডো হোম মিনিস্টার ফ্রম দ্য অপোজিশনস অ্যালায়েন্স, যে বলবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এইভাবে না, এইভাবে ঠিক করতে হবে, দিস ইজ দ্য রাইট ওয়ে। আমরা মনে করি এটাই রাইট ওয়ে। হু ইজ দ্য শ্যাডো এনার্জি মিনিস্টার ফ্রম দ্য অপোজিশন অ্যালায়েন্স, যে বলবে যে না, তোমরা এনার্জি ম্যানেজ করতে ব্যর্থ হয়েছ, দিস ইজ আওয়ার পলিসি, আমরা এটা। দেখুন, রাজনীতি করা ভালো, রাজনীতি ইজ নট অ্যাবাউট যে আমি কেবলই মুখের চাপার জোরে বলে গেলাম। আমি যখন অপোজিশনে থাকি তখন আমাকে সরকারের সমালোচনাটা করা খুব সহজ। এমনকি যদি আমাকেও বলেন, আমি 1000 গুণ সমালোচনা করতে পারবো। কিন্তু দেখতে হবে যে আমি জুতাটা পরে কিভাবে হাঁটছি। এই জুতা তো নাহিদ ইসলামরা পড়েছিলেন 2 বছর। আমরা কি দেখেছি? বাংলাদেশ একটা মবতন্ত্রের রাজ্য হয়ে গিয়েছিল। হেন কোনো জায়গা নাই যে মানুষের মানবিক মর্যাদাবোধ এবং অন্য, হ্যাঁ তখনকার পরিস্থিতি ভিন্ন ছিল, বলবে যে না, গণঅভ্যুত্থান অব্যাহত পরবর্তীতে যেই অবস্থা, সব কিছু কন্ট্রোল করা যায়নি। সেটা কি আমরা এখনও গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির যে বলার যে সময়, সেটাকে আমরা পেরিয়ে এসেছি? আমরা তো এখনও এটার রেশ বহন করে চলছে। এই যে একটু আগে আমি যে আসলাম শহীদ মিনার থেকে, সেখানেও জুলাই নিয়ে কথা বলে আসলাম যে রামপুরা বনশ্রী কীভাবে। সো আমরা স্টিল ওয়ার অন দ্য প্রসেস, কিন্তু আপনাকে দেখতে হবে রেশিওটা আমরা কমাই ফেলতে পেরেছি কিনা। ইউনুসের আমলে যেখানে 250 মাপ হয়েছে, সেখানে এখন 2.5টা কিংবা 3টা মাপ হয়েছে গত 6 মাসে, কিন্তু একেবারে বন্ধ হয় না, এটা ঠিক। কিন্তু তাই বলে এই যে অভিযোগ করা যে তখন আরও পরিস্থিতি ভালো ছিল এখনকার চেয়ে, ইটস অ্যাবসার্ড। এটা সত্যের অপপ্রলাপ বলে আমি মনে করি। এবং
এইটা নেহায়েতই মানে তার পুরাতন বন্দোবস্তের রাজনীতি। যদি নতুন বন্দোবস্তের রাজনীতি হতো তাহলে তারা এটা বলছেন যে ওকে এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফ করবেন জামায়াত এনসিপি জোটের শ্যাডো হোম মিনিস্টার মিস্টার আসিফ মাহমুদ অথবা মিস্টার শিফাত, এবং তারা বলবে যে এই হচ্ছে অবস্থা, এই হলো আমরা হলে এইভাবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই, ব্রাহ্মণবাড়িয়ার কথা নিশ্চয়ই আপনি আলোচনায় আনবেন। স্যাড দুঃখজনক যেসব ঘটনা হয়েছে, কিন্তু আপনাকে তো এটাও দেখতে হবে যে এক দেশের সব অঞ্চল সমান থাকে না। ভারতে জম্মু কাশ্মীরে তাদের একরকম রুলস আছে, কেরালায় আর একরকম রুলস আছে। এখন আমি বলছি না যে সাপোর্ট করছি যে এটা আমাদের এগুলোকে কমায় ফেলতে হবে, কিন্তু রুলস কি ব্রাহ্মণবাড়িয়ার জন্য একরকম আমি ওইটাই বলছি। স্বরাষ্ট্রমন্ত্রী আমি জানি এটা আলোচনায় আসবে, বা আমি নট ডিফেন্ডিং স্বরাষ্ট্রমন্ত্রী, বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। আমি তো বরঞ্চ চেয়েছিলাম ওখানকার সংসদ সদস্য কিংবা ওই ব্রাহ্মণবাড়িয়ার যিনি রাজনীতির পরিচিত মুখ রুমিন ফারহানা, উনি এসে বলবেন যে নো, আমার ডিস্ট্রিক্টে এটা হইতে পারবে না, আমার ডিস্ট্রিক্টে গান বাজনা হবে, আমার ডিস্ট্রিক্টে। উনি বলেছেন তো আজকের ইস্যুতে বলেন নাই, আমি এটাই বলছি। সিনেমা নিয়ে যখন কথা হয়েছে তিনি সেটা বলছেন, ওটা তো তার আগের স্ট্যান্ড দিয়েই আমি বলতেছি তাকে। জি। এবং আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছে যে ব্রাহ্মণবাড়িয়া আলাদা, শি শুড ক্যাম ফার্স্ট অ্যান্ড ডিফেন্ড নো, আমার ব্রাহ্মণবাড়িয়া আলাদা না, এই ব্রাহ্মণবাড়িয়ায় গান চলবে, নাটক চলবে, কীর্তন চলবে, একই সাথে মসজিদে চলবে, এবং আমি একজন সংসদ সদস্য হিসেবে আমি এইটার এগেনস্টে দাঁড়ায় বক্তব্য দিচ্ছি। এনসিপি কি দাঁড়ায় বলছে ওখানে যে না এটা চলতে পারবে না? আচ্ছা, সেই ইস্যুতে একটু পরে আসছি। সিফাত, আপনার কাছ থেকে শুনি যে নাহিদ ইসলামের এই বক্তব্য এবং শাহিদ আলম যেটি বলছিলেন যে পরিস্থিতি মানে আসলে কি ওইরকম নাকি এটা রাজনীতির জন্যই বলা? ধন্যবাদ আপনাকে। আমি দীর্ঘদিন পর টক শোতে টিভি শোতে আসতে পেরেছি এবং এসে এখানে শাহেদ ভাইকে পেলাম, রুবেল ভাইকে পেলাম, দুজন খুবই বিদগ্ধ পণ্ডিত। এবং আমি রুবেল ভাইয়ের লেখা বেশ পড়ি, ফেসবুকে উনি লিখেন। শাহেদ ভাই তো দীর্ঘদিন ধরে টক শোতে অত্যন্ত ভালো ডেলিভারি দিচ্ছেন। এখন শাহেদ ভাইয়ের একটা কথা আমি দিয়ে শুরু করি। উনাকে আপনি প্রশ্ন করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা কি, যেটা নাহিদ ইসলাম বলেছেন সেই ব্যাপারে সরকারের অভিমত বা টোটাল পরিস্থিতিকে তিনি কীভাবে বিচার বিশ্লেষণ করেন। আপনি দেখবেন যে উনার বক্তব্যে কিন্তু উনি সরকারের কোনো দোষ নাই, সরকার নিয়ে কোনো আলাপ আলোচনা নাই, সরকার যে ব্যর্থ, সরকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে ব্যর্থ হয়েছে, এইটা নিয়ে তার কোনো আলাপ দেখবেন না। তার চিফ আলাপটা কি? চিফ আলাপ হচ্ছে যে বিরোধী দলের কেন একজন শ্যাডো হোম অ্যাফেয়ার্স মিনিস্টার নাই, বিরোধী দলের কেন একজন স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলতেছে না যে আপনার এখানে ভুল আছে। মানে দোষটাও কিন্তু আবার বিরোধী দলের। চিন্তা করেন, আবার আমি আসলে যে টপিকটা তুলেছে সেটাও কি একেবারে আপনি উড়িয়ে দিবেন? না, উড়িয়ে দিচ্ছি না, আমি উড়িয়ে দিচ্ছি না। আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যদি কোনো দোষ ত্রুটি থাকে সেটা বলার জন্য যে আপনার একজন স্বরাষ্ট্রমন্ত্রী লাগবে তা তো না। আপনার যদি বিরোধী দল বলতে পারে ধরে যে কোথায় আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাতে ব্যর্থ হচ্ছেন, কোথায় আপনি আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হচ্ছেন, তাতেই তো আপনার। এবং তাছাড়া আরেকটা কথা, উনি একটা কথা বললেন যে হোয়ার ইজ দ্য পলিসি অফ দি অপোজিশন, রাইট? অপোজিশনের পলিসিটা কোথায়? অপোজিশন পলিসি দেয় না কেন? অপোজিশনের প্ল্যান কোথায়? অপোজিশনের পলিসি এবং প্ল্যান দেওয়ার ঠেকা পড়ছে কেন? আপনার প্রধানমন্ত্রী তো যখন বাংলাদেশে আসছেন এসেই তো তিনি বলছেন যে হি হ্যাজ আ প্ল্যান। তার যদি প্ল্যান থাকে তাহলে অপোজিশনের এখন পলিসি দেওয়ার, অপোজিশনের এখন প্ল্যান দেওয়ার ঠেকা পড়ছে কেন? আপনাদের প্ল্যান আছে না, আপনি সরকার চালান না, তাহলে আপনাদের তো অবশ্যই প্ল্যান থাকতে হবে। আপনার প্ল্যানের যে ব্যর্থতার জায়গাগুলো সেটার দায়িত্ব হচ্ছে বিরোধী দল সেই জায়গাগুলো তুলে ধরবে, এবং আপনি বলবেন যে আপনি কেন এখানে পারেন নাই, কেন আপনার অসুবিধা হয়েছে, সেই জবাবদিহিতার জায়গাটা আপনার আছে। কিন্তু এইখানেও যদি আপনি আবার বিরোধী দলের উপর দায় চাপায় দেন যে আপনার একজন শ্যাডো মিনিস্টার নাই কেন, আপনার কোনো পলিসি নাই কেন, আপনার কেন প্ল্যান নাই কেন, এটা হচ্ছে বেসিক্যালি দায় সারা, নিজেকে বাঁচার জন্য, নিজেকে মানে রক্ষা করার জন্য কথা। এই যে ধরেন আপনার মবের কথা উনি বললেন, এখন যে মব পুরোপুরি ওনারা থামাইতে পারেন নাই, তো ইন্টারিম আমলে ওনারা গভর্নমেন্টের যে সমালোচনাটা করছেন মব থামাইতে না পারার কারণে, এখন কি ওনারা ওই সমালোচনা করতেছেন? করবেন না। দিস ইজ দ্য প্রবলেম। এবার আসেন যে সরকারের সফলতা বিফলতা, যেটা আপনি বললেন, আমাদের নেতা নাহিদ ইসলাম বলেছেন সরকারের আমি দেখি গত 180 দিনে সরকারের সফলতা হচ্ছে জনগণকে দাঁড় করিয়ে রাখা। জনগণকে দাঁড় করাইতে পারা, হইতে পারে বাংলাদেশের মানুষজন এখন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে, তো কষ্ট করা কমে গেছে, হয়তো সরকার প্ল্যান নিছে যে বাংলাদেশের মানুষজনকে দাঁড় করাই রাখবে সব জায়গায়। বাংলাদেশের মানুষজনকে পেট্রোল পাম্পের সামনে দাঁড় করাই দিছে, মানে ঘন্টার পর ঘন্টা 24টা ঘন্টা পেট্রোল পাম্পের সামনে দাঁড় করাই রাখছে বাংলাদেশের মানুষজনকে বর্তমান সরকার। 180 দিনের আরেকটা সফলতা হচ্ছে আমাদের মা বোনদেরকে রাতের পর রাত, আপনার মধ্যরাত পর্যন্ত চুলার সামনে দাঁড় করে রাখতে হয়েছে। এবং যারা ব্যাচেলর থাকে, ব্যাচেলর যারা নিজেরা রান্না বান্না করে, তাদেরও দেখছে মধ্যরাত পর্যন্ত তারা চুলার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন গ্যাস আসবে তারা রান্না করবে। এখন নতুন করে দেখা যাচ্ছে যারা কৃষকরা আছে, কৃষকরা সারের ডিলারের দোকানের সামনে দাঁড় করে রাখতে হচ্ছে, তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। কেন? তারা সার পাচ্ছে না এবং ন্যায্য মূল্যে সার পাচ্ছে না।
350 টাকা বেশি দিয়ে, 400 টাকা বেশি দিয়ে তাদেরকে বস্তাবধি সার কিনতে হচ্ছে। তো ফলে আমি মনে করি যে এই সরকারের অন্যতম সাফল্য হচ্ছে যে জনগণকে তারা দাঁড় করিয়ে রাখতে সক্ষম হয়েছে। এক পেট্রোল পাম্পের সামনে, গ্যাসের চুলার সামনে, সারের দোকানের সামনে যার কোন জায়গায় আমাদেরকে দাঁড় করিয়ে রাখবে সেটা আল্লাহ মাহবুদ জানে এবং সরকার মহাশয় জানে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনি যা বললেন, এখন ওনারা বলছেন যে না, অন্তর্বর্তীকালীন সরকারের আমলের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। আমি আপনাকে স্ট্যাটিস্টিক্স বলে শোনাই, এটা আশোকের আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন এবং HRSS হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদন, যে 2000, এখানে অবশ্য ইয়ার কথাও আছে, মানে জানুয়ারিটাকেও তারা কাউন্ট করছে, যে 2026 সালে পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে মার্চ থেকে জুলাই মাসে এই 5 মাসে থানায় মামলা হয়েছে 88,217টি, যার মধ্যে 1500 মামলা আছে শুধু হত্যার, নারী এবং শিশু নির্যাতন আছে 10,000-এর কাছাকাছি, ডাকাতি এবং ছিনতাই আছে 2,500-এর মতো, চুরি আছে 4,000-এর মতো, এগুলো আমি রাউন্ড ফিগার বলতেছি, আরও ভেঙে আছে। মাদক মামলা আছে 30,000-এর মতো, চোরা চালান আছে 1,000-এর মতো। এবং এই সময় সারা দেশে মোট গড়ে আপনার মাসপ্রতি হচ্ছে আপনার 308টা করে হত্যাকাণ্ড ঘটেছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের তুলনায় 10% বেশি। তাহলে আমার নেতা নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন বা বিরোধী দল এখন যে কথাগুলো বলছে, তারা বেসড অন ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, ফ্যাক্টস ধরে বলতেছে যে আপনি এই জায়গায় ব্যর্থ, আপনি এই জায়গায় ব্যর্থ, আইন শৃঙ্খলা রক্ষায় আপনি কৃতিত্বের পরিচয় দিচ্ছেন না, এখন আপনি এসে ধর্ম কার্ড খেলতেছেন, আপনি আইন শৃঙ্খলার একটা ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এখন এই প্ল্যানটা আমরা আপনাকে দিব না। আপনাকে বলতে আপনি সরকারে আসছেন ভাই, আপনি একটা পলিসি দিয়েছেন, আপনার নির্বাচনী ইশতেহার দিয়েছেন, আপনারা তো অবশ্যই নির্বাচনী ইশতেহারের কোনো তোয়াক্কা করেন না, নির্বাচনী ইশতেহারে আপনারা বলেন একটা, এবং আমি দেখছি এখন বিদ্যুৎ সংকট চলতেছে, লোডশেডিংয়ে আপনি দেখবেন যে সরকার গভর্নমেন্টে আসার পর বলছে যে তারা 2 বছর পর্যন্ত বোধহয় বিদ্যুতের দাম বাড়াবে না। এইটা বোধহয় 3 মাসও লাগে না, 3 মাসের মধ্যে কিন্তু তারা বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য হয়েছে গ্রাহক পর্যায়ে এবং হচ্ছে আবার সরকার কোথায় বলছিলেন যে 2 বছরের মধ্যে বিদ্যুৎ, হ্যাঁ এটা বলছে, এটা প্রেস কনফারেন্স করে বলেছে, এটা প্রমাণ আছে, আমি এখন আপনাকে দেখাইতে পারবো। মানে আমি বলছি তারা শুধু এখানে না, ধরেন আপনার সালাউদ্দিন ভাই যখন বলেন যে আমরা হচ্ছে গণভোটে গিয়েছি বা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি যদি নির্বাচনটা হইতে না দেয়, মানে এই ধরনের এই যে কথাবার্তাগুলো, মানে এই যে আপনি নিজে একটা ইশতেহার দিচ্ছেন, আপনি একটা পলিসি বলে আপনি নিজে সেটা আবার ভায়োলেট করতেছেন, এখন নিজের উপর নিজে দোষটা টেনে না নিয়ে আপনি উল্টা দোষ চাপাইতেছেন বিরোধী দলের উপর, এই তোমার শ্যাডো মিনিস্টার কই, এই তোমার শ্যাডো ক্যাবিনেট কই, এই তোমার মন্ত্রী নাই কেন, মানে দিস ইজ কমপ্লিটলি অ্যাবসার্ড। আপনাকে ব্যর্থতার দায় স্বীকার করতে হবে, জবাবদিহিতা করতে হবে জনগণের কাছে। জি আবুল হাসান রুবেল, এই আলোচনায় আপনি কি মধ্যস্থতা করবেন নাকি আপনি কারো পক্ষ নেবেন, আপনি বলেন। প্রথমত আমি বলি যে মানে একটা ইয়ে থাকে আর কি, যে ধরেন ভগৎ সিং ইন্ডিয়ান হিস্ট্রিতে খুবই বিখ্যাত একজন মানে বিপ্লবী, তো তিনি পার্লামেন্টের ভেতরে একটা ফাঁকা বোমা ফাটিয়েছিলেন। ফাঁকা বোমা ফাটানোর পরে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার বোমায় তো কিছু নাই, হ্যাঁ আপনার বোমায় তো কোনো কিছু নাই, তাহলে আপনি এই মানে বোমাটা ফাটালেন কেন? বলে দেশে এখন একটা শব্দের দরকার ছিল, তো শব্দটা করার জন্য হলেও আমাকে বোমা ফাটাইতে হতো। ফলে বোমা ফাটানো মাঝে মধ্যে দরকার হয়, মানে কখনো কখনো আপনি একটু অতিরঞ্জিত কথা বলেন, অতিরঞ্জিত কথাটা বলেন হচ্ছে হয়তো কোনো একটা বিষয়কে সামনে নিয়ে আসার জন্য, এটা কখনো কখনো দরকার হয়। আমি খুব দোষের দেখি না, রাজনীতি করতে গেলে এই ধরনের জিনিস আসলে করতে হয়। আমরাও আওয়ামী লীগ আমলে যত ধরনের কথা বলছি সবকে একেবারে টু দি ফ্যাক্ট মানে চেক করে বলছি, ব্যাপারটা তো এরকম না, পারসেপশন। মানে অতিরিক্ত বোমা ফাটাচ্ছে কে বেশি কথা বলছে, সরকার নাকি বিরোধী দল? আমি একটু আসি। জি না, ধরেন পারসেপশনের জায়গাটা আসলে পলিটিক্স ডিটারমিন করা হচ্ছে পারসেপশন। জি হ্যাঁ, আপনি কি পারসিভ করতেছেন সেটা হচ্ছে আসলে পলিটিক্স ডিটারমিন করে, একেবারে ফ্যাক্ট কিন্তু আসলে পলিটিক্স ডিটারমিন করে না। তাহলে পলিটিক্সের ডিটারমিনেশনে আপনি দুই পক্ষই তাদের সর্বোচ্চ বোমা ফাটাবেন, এটি হচ্ছে পলিটিক্সের একটা ব্যাকরণ। যে আচ্ছা তারা উভয়ই বোমা ফাটাবেন, একজন কোনো ধরনের মানে দেখবেন না, কি বলা যে তার ব্যর্থতার জায়গাকে সামনে আসতে দিবেন না, অন্যজন তার সমস্ত ব্যর্থতাকে সামনে আনতে দিবেন। এটা হচ্ছে আমাদের দেশের রাজনীতিতে সাধারণভাবে, এই উপমহাদেশের রাজনীতিতে এবং আমাদের দেশের রাজনীতিতে বহুদিন ধরে এই ব্যাকরণেই চলছে। আমরা যেটা মানে আশা করেছিলাম যে জুলাই পরবর্তী সময়ে আসলে এই ব্যাকরণটা একটু পরিবর্তিত হবে, এই ব্যাকরণটা পরিবর্তিত হয়ে এমন একটা পরিস্থিতি আসবে যেখানে আমি সরকারের যেখানে সাফল্য আছে সেখানে সাফল্যের কথা বলবো, যেখানে ব্যর্থতা আছে সেখানে সমালোচনা করবো, এবং সরকারকেও এটা গ্রহণ করতে হবে। ফলে এটা একটা দ্বিপাক্ষিক বিষয়, এবং এই দ্বিপাক্ষিক বিষয়টাই আসলে চর্চা হবে। এটা ছিল আসলে আমাদের জুলাইয়ের ভেতরে আকাঙ্ক্ষা, এবং আমরা বহুদিন ধরেই এই কথাটা
আসলে নানানভাবে বলে আসছিলাম যে আসলে সরকারি দল হোক বা বিরোধী দল হোক, সেই আকাঙ্ক্ষার ছিটে ফোটাও কি আপনি দেখছেন না? গত কিছু পরশুদিন যদি কিছু পার্লামেন্টে মানে আপনি কিছু কিছু দেখতে পাচ্ছি। আমি রাষ্ট্রপতি ধরেন নির্বাচন মানে জি আমি বলি কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি, আবার কিছু জিনিস দেখতে পাচ্ছি না। আমি একেবারে সাদা এবং কালো ভেতরে যাচ্ছি না, একটু মাঝখানে আসলে গ্রে এরিয়া থাকে। এবং সেই গ্রে এরিয়াতে ধরেন আপনি পার্লামেন্টে যদি দেখেন তাহলে দেখবেন সরকার আর বিরোধী দলের ভেতরে বেশ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে। আবার পাবলিকলি যখন দেখবেন যে সবাই বোম ফাটাচ্ছে। তাহলে এই যে এই দুই জায়গার ভেতরে একটা পার্থক্য তো আপনি অলরেডি দেখছেন। ধরেন কিছু কিছু পরিবর্তনের জায়গা আছে, যেমন হচ্ছে ধরেন সরকারি দল থেকে বিরোধী দলকে বিভিন্ন জায়গায় বরাদ্দ দেওয়া প্রশ্ন, অমুক প্রশ্ন, এই সমস্ত জায়গায় করা হয়েছে। আবার বিরোধী দল থেকেও কোনো কোনো সময়ে দেখা গেছে যে সরকারি দল বিশেষত ন্যাশনাল ইস্যুতে তারাও সরকারকে সমর্থন জানিয়েছে, যেমন পররাষ্ট্র প্রশ্নে। ফলে এই সমস্ত কিছু জায়গায় উন্নতি নাই একেবারে আমি বলবো না। আবার আমরা যেরকম আসলে চেয়েছিলাম সেরকমই ভাবে আসলে পথটা সবসময় মসৃণ, মানে কুসুমাস্তীর্ণ হবে, সবসময় মসৃণ হবে, এরকম হয় না। ফলে এই যে এইগুলো যে ফাটাফাটি চলছে, এই ফাটাফাটি চলার ভেতর দিয়ে গণতন্ত্রের যে যাত্রা, সেই যাত্রাটা এগিয়ে যাবে বলে আমি মনে করি। এই জায়গায় আমি এসে বলি যে যদি ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার কথাটা আপনি বোধহয় পরে তুলবেন বলেছিলেন নাকি? জি আপনি বলেন। আমি বলি যে এই যে ঘটনাটা, ধরেন আমি মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের ভেতরে আসলে পুরো সত্য নাই। ব্রাহ্মণবাড়িয়াতে একটা আলাদা ধরনের কিছু কিছু মানুষের ভেতরে কিছু ইয়ে থাকলেও ওইখানে আবার বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ব্যক্তিত্ব গড়ে উঠেছেন, একটা হেরিটেজ আছে। ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মানে একটা সাংস্কৃতিক অঞ্চল হিসেবেও আপনি এটা দেখতে পারেন। ফলে এইখানে নানা ধরনের সাংস্কৃতিক কার্যক্রমও চলে। এখন এই যে মানে ধরেন একটা অংশ কিন্তু আবার ওইখানে গোঁড়া, সেটাও আছে, তারা নানা ধরনের রেজিস্ট্যান্স করে, নানা ধরনের জায়গা করে। ফলে ওই জায়গাটাও আপনি দেখবেন। আবার কিন্তু রাষ্ট্রের দায়িত্ব কি? রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে এই যে এইটা যাতে আসলে যে ওয়াজ করছে তাকে ওয়াজ করতে সে যাতে নিরাপদে করতে পারে, যে কনসার্ট করতে চায় সেও যাতে নিরাপদে করতে পারে, এটার ব্যবস্থা করা। রাষ্ট্রের এই দায়িত্ব থেকে তো আপনি একটা জায়গাকে বিশেষভাবে চিহ্নিত করতে পারেন। এটা তো কাশ্মীর না। হ্যাঁ, কাশ্মীর মানে কাশ্মীরকে তো মোদি ইচ্ছাকৃতভাবে তার কলোনাইজ করে রাখার জন্য এটা করেছে। আমরা তো আমাদের কোনো জেলাকে এভাবে করব না। আমাদের বাংলাদেশ একটা সমসত্ব দেশ। ফলে বাংলাদেশে আসলে আমরা যে ধরনের আসলে জায়গাটা চর্চা করতে চাই, এটা একটা মোটামুটিভাবে গণতান্ত্রিক চর্চা। সেখানে রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব, বিরোধী দলের দায়িত্ব, সরকারের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্বটা যদি আমরা সুচারুভাবে পালন করতে পারি, তাহলে আসলে আমাদের পক্ষে একটা নতুন বাংলাদেশকে পুনর্নির্মাণ করা সম্ভব। বাংলাদেশে এটা এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে এটা ব্যর্থতা বলবো, অথবা বলবো যে আমি যে 17 বছরে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে তারও কিন্তু প্রভাব এখনো রয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবং সেটা পুলিশ বাহিনী এখনো পর্যন্ত পুনর্গঠিত হয়নি। আচ্ছা, পরিষ্কার। শাহিদ আলম, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার কথা আপনি নিজে উল্লেখ করলেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে ব্রাহ্মণবাড়িয়া এলাকার পরিস্থিতি আলাদা। এখন সেখানে বহু বছর ধরে গান বাজনা, সিনেমা এক প্রকার কোনো কোনো জায়গায়, ব্রাহ্মণবাড়িয়ার কোনো কোনো জায়গায় এক রকমের নিষিদ্ধের মতো, এবং তারা প্রকাশ্যেই ঘোষণা দিচ্ছে কেউ কেউ। এবং তিনি যেটা বললেন যে সরকারের আসলে কাজ কি, এবং সরকারের এই বক্তব্যের সাথে আপনি কি একমত? আপনি বলবেন যে হ্যাঁ ঠিকই আছে? না, দেখুন, আমি এখন একটা মিনিস্ট্রির যদি কোথাও ব্যর্থতা থেকে থাকে সেটাকে ছাই দিয়ে ধামাচাপা দেওয়ার পক্ষে আমি অবশ্যই বয়ান উৎপাদন করব না। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার চাওয়া কি? আমার চাওয়া মির্জা ফখরুল ইসলামের চাওয়ার সাথে কোনো তফাৎ নাই। সেটা হলো যার ধর্মগ্রন্থ পড়ার দরকার সে ধর্মগ্রন্থ পড়বে, যার মার্কস পড়ার দরকার সে মার্কস পড়বে, পড়ুক না। আমি তো এই বাংলাদেশে কোথাও কোনো দিন শুনি নাই যে একটা ওয়াজ মাহফিলে একদল অবিশ্বাসী মানুষ বাধা দিয়েছে। বাংলাদেশে অবিশ্বাসী মানুষ তো আছে। তো যারা আমাদের মুরব্বী, হুজুর, সমাজের বিবেক, তারা কেন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা প্রদান করবেন? সিম্পল প্রশ্ন। এটা হলো যে ইন্ডিভিজুয়াল যে ফ্রিডম, মানুষের এটাকে মত প্রকাশের যে অধিকার, সেই জায়গায় যে জবরদস্তির কোনো জায়গা নেই ডেমোক্রেসিতে, সেইটা যদি আমরা বিশ্বাস করতে পারি, সেইটাই হবে আমাদের আসল এটাকে দেশ গড়ার প্রথম প্রত্যয়। তো সেই জায়গায় আমরা ঠিকমতো পালন করতে পারছি কিনা, সেই জায়গায় সরকারের কি কোনো দায়িত্ব নাই? সরকারের দায়িত্ব অবশ্যই আছে। সরকারের দায়িত্ব আবার এটা না যদি একদল বিক্ষুব্ধ হয়ে ওঠে তারপরে গুলি চালানো এবং পরিস্থিতিকে বিস্ফোরণমুখ করে ফেলা।
আপনাকে দেখতে হবে যে আমি হ্যাঁ, এটা যদি হইতে পারতো খুব ভালো হইতো, যদি সরকার ব্যবস্থা নিয়ে বলতো যে না, রাষ্ট্রে সবার সমান অধিকার আছে। স্বরাষ্ট্রমন্ত্রী যেই ভাষায় বলেছেন, এইটা আমিও মনে করি যে এটা দায় এড়িয়ে যাওয়ার মতো, হয়তো অন্যভাবে বলতে পারতেন যে এইটা আমরা দেখতেছি ইনভেস্টিগেট করে, এখানে অনেক কারণ থাকতে পারে। আমি যেটা শুনেছি সেটা হলো পুলিশ লাইনের পাশেই হয়তো মাদ্রাসা কিংবা মসজিদ ছিল, সেখানে তাদের অনুষ্ঠানের আওয়াজ যাচ্ছিল। তো সেটা যদি হয় তাহলে আপনাকে দেখতে হবে যে না, সভ্য দেশে কি থাকে, সভ্য দেশে থাকে আপনি একটা সার্টেন টাইমের পরে আপনি লাউড স্পিকারে কিছু করতে পারবেন না। ফ্রাইডে ইভিনিং থেকে আপনি রাত সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত হায়েস্ট, স্যাটারডেতে ওইরকম সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত হায়েস্ট। রোববার যেহেতু সোমবারে অফিস থাকে, কোনোভাবেই আপনি এটা 9টার উপরে নিতে পারবেন না। আপনি নিলেই আপনার বাসায় পুলিশ আসবে নিশ্চিত, এবং ওই যে প্রতিবেশী যদি অভিযোগ করে থানায়। তো বাংলাদেশে তো এইসব সিভিলিটির আমরা সব শিখে তুলে রেখেছি, এখানে জোর যার মুল্লুক তার। তো সেই জায়গায় জোর যার মুল্লুক তার না থেকে সিভিলিটির রুলসটা কেমনে ইমপ্লিমেন্ট করা যায়, রাষ্ট্রের নিয়ম করে দেওয়ার দরকার ছিল। এই জায়গাতেও বলার দরকার ছিল যে না, এইটা তো একটা দিন এইভাবে করা ঠিক হয় নাই। কিন্তু সেটা না বলে যেভাবে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়াকেও ছোট করা হয়েছে বলে আমার মনে হয়েছে। কারণ সেখানে অগণিত মানুষ আছে মুক্ত চিন্তার, অগণিত হুজুররা আছে যারা অন্যের স্বাধীনতায় বিশ্বাস করে। আমার রাষ্ট্রের আমি মনে করি না যে এটা খুব ভালো ভাবে ডিল করা হয়েছে। সালাউদ্দিন সিফাত এই বিষয়টা নিয়ে বলুন, আমরা অন্য আরেকটা প্রসঙ্গ যাব। আপনি একটু ছোট করে এই বিষয়টা নিয়ে বলেন যে এটাকে আপনি কিভাবে। এটা তো বলছি যে সরকারের যে সামগ্রিক আইন শৃঙ্খলা রক্ষায় যে সরকারের ব্যর্থতা, এটা বেসিক্যালি তারই একটা প্রমাণ বলা যেতে পারে। আপনি তো আপনার কথা দিয়ে সেটাই প্রমাণ করলেন। আচ্ছা ঠিক আছে, মানে একটা এক্সাম্পল আপনাকে দেখতে হবে যে সারা বাংলাদেশ শান্ত, এটা শুধু একটা জায়গায় একটা ঘটনা ঘটছে, একটা এক্সাম্পল না শাহেদ ভাই। আজকে আসার সময় আমি খবর পাইলাম যে কোন এক জায়গায় বোধহয় 4 জন, একই পরিবারের 4 জন নিহত হয়েছেন ছুরিকাঘাতে বা এই ধরনের কিছু। তো এগুলো শুধু এক জায়গার ঘটনা না শাহেদ ভাই, এখানে চুরি ছিনতাই থেকে শুরু করে সবকিছু মোটামুটি বাংলাদেশের 64টা জেলায় এটা বিস্তৃত অবস্থায় আছে। এর কিছু কারণ আছে, এর কিছু কারণটা হচ্ছে বলবেন, অসুবিধা নাই। না আমি এটা বলি, আমার সময় হচ্ছে স্কুলে ঢুকে হ্যাঁ নির্বিচারে যখন বাচ্চাদের গুলি করে মারে, এটা পৃথিবীর সবচেয়ে সভ্য দেশেও হয়। হ্যাঁ, ইউএস এর কথা বলতে আমি বলছি। আচ্ছা, আর বাংলাদেশে তো আমরা লাকি, এই ধরনের ঘটনা হয় নাই কখনো। আপনি এটা দিয়ে আমি বলছি যে এই এক্সাম্পলটা নিয়ে আসার মানেটা কি? একটা দেশে 20 কোটি মানুষ যেই ঘরে বসবাস করে, আপনার ঘরে যদি 10 জন বসবাস করে, একটা খুনসুটি হবেই ভাই বোনের মধ্যে। মানে এটার জন্য হত্যা, মানে এটার সাথে আপনি একটা ঘরে 4 জন ব্যক্তিকে হত্যাকে জাস্টিফাই করতেছেন কি? এটা তো আসক্ত, ইয়াবা আসক্ত। হ্যাঁ, তো ইয়াবা আসক্ত। এটা কি শুনেন, এই যে আপনি ইয়াবার কথা বলছেন, তো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। বর্তমান সরকার ইয়াবা নিয়ন্ত্রণ করতে পারছে কিনা? এক্স্যাক্টলি, বলেন এটার সাথে এটা কানেক্টেড না। বর্তমান সরকারের অন্যতম ব্যর্থতার জায়গা হচ্ছে যে মাদক, ইয়াবা এই সব জায়গাগুলোতে বর্তমান সরকার চেক করতে পারতেছে না, চেক দিতে পারতেছে না। বিভিন্ন জায়গা থেকে মাদক আসতেছে, বিশেষত কক্সবাজার এলাকার ওই দিক থেকে ইয়াবাগুলো আসতেছে। এবং আপনি প্রত্যেকটা জেলায় যান, আপনি প্রত্যেকটা জেলায় তৃণমূল পর্যায়ে বাবা মা অভিভাবক তারা কিন্তু এই মাদক নিয়ে সবচেয়ে বেশি আপনার চিন্তিত। এবং কিছুদিন আগে মোস্ট প্রবাবলি আইআরআর একটা সার্ভে করছে, সেখানে তাদের জিজ্ঞেস করছে যে বাংলাদেশের মানুষদেরকে যে আপনারা আসলে কোন জিনিসটাকে নিয়ে বেশি ওয়ারিড, কনসার্ন আছেন। সেখানে 1 নাম্বার উঠে আসছে হচ্ছে ড্রাগসের বিষয়টা। এবং এখন তাহলে এই যে ড্রাগসটা যে আপনারা যে কন্ট্রোল করতে পারতেছে না গভর্নমেন্ট, এইটা কি তার আইন শৃঙ্খলা যে সামগ্রিক ব্যর্থতা সেটার ঝুলিতে অ্যাড হবে না? তো এখন এই যে মানে এটাই বললাম, ব্রাহ্মণবাড়িয়া ঘটনা বলেন আর পুরো বাংলাদেশের ঘটনা বলেন, এগুলো সরকারের যে সামগ্রিক আইন শৃঙ্খলার ব্যর্থতা সেটারই একটা দৃষ্টান্ত। এখন এটা হবেই তো, কারণ আপনি আইন শৃঙ্খলায় যিনি দায়িত্বে আছেন নিয়োজিত, তাকে আপনি দিয়ে রাখছেন, তাকে আপনি কখনো ব্রিফ করতে দেন হচ্ছে সংবিধান নিয়ে, যেটা আপনার দরকার আইনমন্ত্রীর কথা বলার, আপনার আইনমন্ত্রীর দায়িত্ব দিয়ে রাখছেন তাকে। মাঝে মাঝে প্রধানমন্ত্রী কথা বলেন না, সেই দায়িত্ব দিয়ে রাখছেন তাকে। তো স্বাভাবিকভাবে তো উনি নিজের যে সেক্টর, নিজের সেক্টরে উনি কাজ করতে পারতেছেন। আপনি বললেন যে কেন আমার শ্যাডো হোম মিনিস্টার থাকতে হবে, আমরা তো দলের পক্ষ থেকে বলছি, সব বিষয়ে বলছি, তো ওনাকে কেন শুধু আপনার হোম নিয়ে বলতে হবে? উনি তো দলের সব বিষয় নিয়ে বলছেন। আপনি তো এখানে না, আমার জবাব আছে, ক্লারিফাই করতে পারি। আমি জবাব দিই। ঠিক আছে, আচ্ছা, জবাবটা হচ্ছে এটা সিম্পল, যে আপনি নিজের দায়িত্ব পালন করে এরপর আপনি যে মন্ত্রণালয়ে যাবেন যান, কোনো সমস্যা নেই। আপনি
মানে কেউ বলতে পারবে না, ব্যাপারটা এরকম না। কেন সমালোচনাটা হইতেছে সেটা বোঝা গুরুত্বপূর্ণ। সমালোচনা হচ্ছে এই কারণে যে আপনার নিজের যে মানে ডেজিগনেটেড যে একটা জায়গা, ওই জায়গাটা তো আসলে ব্যর্থতার জায়গা। আমি দেখতে এই যে ইয়াবার কথা বলেন, মাদকের কথা বলেন, আপনি যে নিজের গ্রামে খোঁজ খবর নেন, আপনি যদি গ্রামের বাসিন্দা গ্রামে খোঁজ খবর নেন, অহরহ ইয়াবার মানে চালান আসতেছে বিভিন্ন জায়গা থেকে। আমার নিজের উপজেলা সীতাকুণ্ডে কিছুদিন আগে আপনার 1 বস্তা ইয়াবারের যে ট্যাবলেটগুলা মানে মহাসড়কে পড়ে আছে, ছিটছড়ায় সেটাই পড়ে আছে, কোনো এক জায়গায় হয়তো বাস থেকে বা কোথা থেকে পড়ে গেছে, এরকম আর কি। তো এইটা নিয়ন্ত্রণে সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে, বিশেষত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। আচ্ছা, আমি একটু উনি বলবেন তো, আমি একটা ইন্ডিকেটর দেই কোন দেশের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে কিনা সেটা বোঝার জন্য। আপনি দেখুন, আমি সাফাই গাচ্ছি না, কিন্তু যুক্তরাষ্ট্রের মতো গুলি যুক্তরাষ্ট্র না, আপনার কোন নারী রাত 10টা 11টার পরে ঘরের বাইরে বের হইতে পারছে কিনা? পারে না তো। আপনি যদি বলেন পারে না, তাহলে আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখাবো যে কি পরিমাণ ধর্ষণের শিকার হয়েছে এই 6 মাসের মধ্যে। আপনি নিজে রাত্রে ঘরের বাইরে বেরোনোর মতো কনফিডেন্স গেইন করছেন কিনা? আপনি কি ইউনিসের আমলে খুব বেটার ফিল করছিলেন? এই যে আপনি এখন যে আমরা ইউনিসের আমলে চলে গেছেন, দিস ইজ দ্য ইস্যু। কম্পেয়ার তো করতে হবে, কম্পেয়ার তো করতে হবে। দিস আর দ্য ইন্ডিকেটরস যে আমার ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি কি। আমি মনে করি যে ধরুন সব জায়গায় উন্নতি হয় নাই, অনেক জায়গায় উন্নতি করতে বাকি আছে, কিন্তু ইন্ডেক্স অনুযায়ী, পারসেপশন অনুযায়ী আই ফিল মোর সেফ নাও। আমি একজন নারীকে রাস্তায় এসে সাম্প্রতিককালে শুনি নাই যে আমার রাস্তায় একা হাঁটতে খারাপ লাগে। এটা আমাদের যারা নারী দর্শকরা আছেন, আমাদের যারা নারী এখন অডিয়েন্স আছেন, তাদেরকে বিচার করতে দেন, তারা বলবে, তারা কমেন্ট এসে বলবে যে আসলে আমি সেফ কি না। বলতে চাই জি রুবেল ভাই একটু ধরেন, প্রথমত একটা জিনিস একটু মানে পরিষ্কার করা দরকার যে আসলে এই যে জুলাই সনদ এবং অন্যান্য সাংবিধানিক বিষয় নিয়ে এটা বহুদিন ধরে আসলে যেহেতু এক ঐকমত্য কমিশনে আসলে আলাপ আলোচনা হয়েছে এবং সেখানে সালাউদ্দিন ভাই রিপ্রেজেন্ট করেছেন, ফলে স্বাভাবিকভাবেই ওই বিষয়ের মানে আগা পাশতলা তিনি জানেন, কি কি আলোচনা হয়েছে, কিভাবে আলোচনা হয়েছে, এগুলো উনি জানেন। ফলে ওই সমস্ত বিষয়ে তিনি উত্তর দিয়েছেন। আমি এটাকে কোনো গর্হিত অপরাধ হিসেবে দেখতে রাজি না, প্রথমত। দ্বিতীয়ত, এবং আইনমন্ত্রী আসলে এগুলো জানেন না, কারণ ওইখানে আসলে উনি উপস্থিত ছিলেন না। কেউ যে মানে আপনারা সবাই বুঝতে পারবেন, তখন আবার সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন না, কিন্তু এখানে অনেকগুলো তর্ক আছে যে তর্কগুলো সম্পর্কে উনি জানেন না, কারণ ওইখানে তো উনি ছিলেন না, ওইখানে পলিটিক্যাল পার্টিগুলো ছিল। সেটাই না, মজার ব্যাপার হচ্ছে সরকারের বর্তমান আইনমন্ত্রী তখন ওই সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করতেছেন, এবং তিনি যত আইন অধ্যাদেশগুলো পাস হচ্ছে এগুলো নিয়ে তিনি সরকারের যে রায় মতামত সেটা তুলে ধরতেছিলেন। তো এখন উনি এটার বিরুদ্ধে বলবেন কেমনে? বর্তমান যে অধ্যাদেশগুলো হইতেছে এটার বিরুদ্ধে বলবেন কেন? সেটা দ্বিতীয় প্রসঙ্গে আসি, যে ধরেন যেই ইস্যুগুলো মানে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির ইস্যুটা যেখানে আছে, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আমার পয়েন্টটা হচ্ছে খুব স্পষ্ট যে আইন শৃঙ্খলা পরিস্থিতির মানে 2 রকম সমাধান হয়। একটা রকম সমাধান আমরা আগে দেখেছি, হ্যাঁ, শেখ হাসিনার আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল, শুট, হ্যাঁ, মানে আপনি ভয় দেখিয়ে অনেক মানুষকে আসলে মানে রাখতে পারেন। সেটা আসলে আমরা তো এখন চাচ্ছি না নিশ্চয়ই। তাহলে এইখানে একটা গণতান্ত্রিক উপায়ে যদি এটাকে আসলে ফিরিয়ে নিয়ে আসতে হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হয়, তাহলে এটা জীবনযাপনের অন্যান্য বিষয়ের সঙ্গে সেটা যুক্ত হয়ে যায়। এগুলোর বাদ দিয়ে কিন্তু আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আলাদাভাবে বিবেচনা করা যায় না। ধরেন আপনার অর্থনৈতিক অবস্থা কি, আপনি আসলে কি ধরনের মানসিক অবস্থায় আছেন, সমস্ত কিছু, এই যে মাদকের যে ভয়াবহতা যে তৈরি হচ্ছে, এটাকেও মানে এটার সাথে যুক্ত করা। মাদক তো আসলে আমি মনে করি যে বাংলাদেশে এটা কারা করেছে জানি না, তবে তারা একটা খুবই গুরুত্বপূর্ণ মানে বিষয় তুলে ধরেছে। অন্তত পিপলস পারসেপশনে মাদক এখন খুবই গুরুত্বপূর্ণ ভয়াবহ সমস্যা, হ্যাঁ, ভয়াবহ সমস্যা, এবং এইটা আসলে সরকারের পক্ষে মানে সামাল দেওয়া খুবই জরুরি। মানে এটা অগ্রাধিকার ভিত্তিতে সরকার ঘোষণা করেছে যে মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স, কিন্তু এই 0 টলারেন্সটা কিভাবে আসলে বাস্তবায়িত হবে, 0 টলারেন্স করতে গিয়ে না আবার ওই 2001 এর অবস্থায় চলে যায়, মানে বাস্তবায়িত হবে, সেটা হচ্ছে একটা বিষয়। ওইটার জন্য আগে বলে নিলাম যে আমরা কিভাবে আসলে পুরো জিনিসটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতে পারি। পরিষ্কার। আজকে নাহিদ ইসলাম যেই বক্তব্য দিচ্ছিলেন, ওখানে তিনি পররাষ্ট্রের একটা ইস্যু নিয়ে তিনি সেখানে বললেন যে ভারত সরকারের সাথে অমীমাংসিত বিষয়গুলো সুরাহা করা এবং যথাযথ জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের কূটনৈতিক ব্যর্থতার তিনি সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট করেছেন যে সমস্ত অমীমাংসিত ইস্যুর মীমাংসা না করে কোনো একতরফা সফর বা পদক্ষেপ জনগণ মেনে নেবে না। শাহেদ আলম, দেখেন, এটার আমি ভারত সফর নিয়ে খুব
পপুলিস্ট অবস্থানে থাকতে রাজি না। পপুলিস্ট অবস্থান মানে কি, মানে আপনি কি চান যে প্রধানমন্ত্রী যাবেন? আমি কি চাই অনেক আগে স্পষ্ট করেছি, এখন স্পষ্ট করেছি। সেটা হলো যে ভারতের সাথে ডিলিংসে আমরা অতীতের যে কোনো সময়ের তুলনায় আপার হ্যান্ডে আছি। আপার হ্যান্ড বলতে এই কারণে বুঝিয়েছি যে ভারতীয় সরকার এখন ন্যাশনাল ইন্টারন্যাশনালি অনেক চাপের মধ্যে আছে। প্রথমত তাদের ইন্টারনাল পলিটিক্সে তারা জেনজির মুভমেন্টের কারণে মোদির অবস্থান অনেকখানি নড়বড়ে। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্সে পাকিস্তান যতটা ইরান এবং আমেরিকার যুদ্ধর কনফ্লিক্ট রেজলিউশন করে আমেরিকার কাছাকাছি গিয়েছে, দূরে গিয়েছে, ভারত ততখানি দূরে চলে গিয়েছে। আর প্রতিবেশীগত দেশ ভাবে ভারতের সবচেয়ে বাণিজ্য বাজার হচ্ছে বাংলাদেশ। আমাদের যতটা না ভারতকে দরকার, ভারতকে বাংলাদেশের তার চেয়ে বেশি দরকার। কিন্তু আমাদের যে একবারে দরকার নেই সেটা আমি বলছি না। চারিদিকে প্রতিবেশী দেশ যেহেতু, তারা চাইলেই এখানকার শান্তিপূর্ণ অবস্থাকে অশান্ত করার জন্য নানা প্লে ইনস্টিগেশন করতে পারে। সে করে আমি ইউনুস অন্তর্বর্তী সরকারের আমলে যে হস্টাইল একটা সম্পর্ক ছিল, সেভেন সিস্টার দখল করব, এটা করব, ওটা করব, ওইগুলো গন। সো এখন দে আর ট্রাইং টু রিস্টার্ট রিলেশনশিপ। এবং আপনি দেখেন যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সরকার স্মরণকালের মানে সবচেয়ে কঠিন বোল্ড স্টেটমেন্ট এবং অবস্থান ঘোষণা করেছে। এবং ওই যে পররাষ্ট্রনীতিতে একটা কথা আছে, দ্য আর্ট অফ ডিল নামে, আপনি কত সাকসেসফুলি ডিলটা আদায় করতে পারেন, ওইটার যে শিল্প সেইটা। তো সেইটা আমরা কোনোখানে দেখছি বাংলাদেশ সরকার সেটা অ্যাপ্লাই করছে এবং ভারতকে চাপের মধ্যে রেখেছে বলে এই ত্রিবেদী একটা জিনিস দেখলে বোঝা যায় যে কীভাবে তিনি তারেক রহমানকে বলছেন যে আপনি আসেন। তারেক রহমানের শর্ত, হ্যাঁ যেসব শর্ত আছে সেগুলো নিয়ে তিনি ওই বিকালেই ফ্লাই করেছেন দিল্লিতে এবং 1-to-1 মোদির সাথে বৈঠক করেছেন। সেটা আবার গণমাধ্যমে এসেছে এইটার গুরুত্ব বোঝাতে যে হাউ মোদি ইজ ভ্যালুইং দ্য রিলেশনশিপ বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। সে আবার ফিরে এসে আবার বলছে যে দুই নেতা বসলে ঠিক হয়ে যাবে। সো দেয়ার আর ইস্যুস যেটা এখনো কনফ্লিক্ট রেজলিউশন হয় নাই, কিন্তু আমরা বলছি যে আমরা আপার হ্যান্ডে আছি। সেই জায়গায় আমি যদি বলেই দিই যে না আমি যাচ্ছি না তোমার এখানে, দ্যাট উইল নট হেল্প ইন আওয়ার ফরেন পলিসি। আমি এইটা বিশ্বাস করি যে ওই আর্ট অফ ডিলটাকে মাথায় রেখেই সরকার একটা টেন্টেটিভ সময় তাদেরকে দিবে। ওকে, তাহলে আমরা এইটা অগাস্ট, সেপ্টেম্বর অথবা অক্টোবরের এই তারিখে আমরা যাব, সো দ্যাট এইটা একটা মিলমিশ থাকে। দেখুন, দুই দেশের কনফ্লিক্ট যদি হাই থাকে, বাণিজ্যর প্রভাব পড়ে, ইকোনমিতে প্রভাব পড়ে, কনফিডেন্সে প্রভাব পড়ে। সেই প্রভাব মানে কার ক্ষতি কার লাভ? দোনো দিকের ক্ষতি। আমি বলবো না এটা শুধু ভারতের ক্ষতি, আমাদেরও ক্ষতি। যারা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করবে, বাংলাদেশের ব্যবসা, গার্মেন্টস বলুন, আমদানি বলুন, অন্যান্য বিষয় বলুন, সেই সব জায়গায় সাথে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসা তো, আমি গার্মেন্টস না, বাট গার্মেন্টস আমি বলছি রিলেটেড, যদি কোনো ব্যাকওয়ার্ড লিঙ্কেজের পণ্য থেকে থাকে। আমরা আমাদের খাদ্যপণ্য অধিকাংশ শেখ হাসিনার আমলে কি করা লাগতো, বাধ্যতামূলক ভারত থেকে আমদানি করা লাগতো। আপনি এলসি খুলতে পারতেন না, কারণ ওই দপ্তরে ভারত ছাড়া অন্য কোনো দেশের এলসি অ্যাপ্রুভ হইতো না। এরকম বহুত ঘটনা আমি জানি। তো সেই জায়গায় আমরা তো ওপেন আপ, আমরা এখন ব্রাজিল, বার্মা, ইউরোপ নানান জায়গা থেকে খাদ্যপণ্য। সো আমরা বলছি যে বাণিজ্যের ক্ষেত্রে আমি ভারতের উপর অতটা ডিপেন্ডেন্ট এখনো না, কিন্তু তারপরেও আমি বলছি যে আমার ডিপেন্ডেন্সি একেবারেই কমে যায় নাই। না, অন্যরা যেখানে এই সরকারের মানে চায়নাকে যেভাবে গুরুত্ব দিয়ে বা মায়ানমারকে একটা রুট তৈরি করা, কিংবা চায়নার সাথে পাকিস্তান কিংবা তুরস্ক যে অ্যালায় বা যে সৌদি আরবের সাথে যে অ্যালায় হয়েছে, সেটা যখন অনেকেই প্রশংসা করছেন, আপনি কি মনে করেন যে সেই জায়গাটা সরকারের সেই পলিসিতে যাওয়া ভুল হবে? এটা আমি সরকারের সিদ্ধান্ত সরকার নেবে, কিন্তু আমি সবসময় মনে করি যে চায়না ইজ নট এ ফ্রেন্ড অফ এনিওয়ান। চায়না কারোর বন্ধু না। আপনি বিপদে পড়বেন, আপনার পাশে জীবনে কোনোদিন চায়নার গভর্নমেন্ট এসে দাঁড়াবে না, বাট চায়না আপনাকে পয়সা দিবে। চায়নার সাথে যেই সম্পর্ক হোক, এটা পয়সার সম্পর্কের বাইরে কোনো সম্পর্কের ব্যাপারে আমি শাহেদ আলম অন্তত আস্থাভাজন না। কার প্রতি আস্থা? আমি কোনো কারোর প্রতি আস্থাভাজন না, কিন্তু আমি দেখতে হবে যে আই এম এ লং টাইম ফাইটার ফর ডেমোক্রেসি, রুল অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস। ডেমোক্রেসি, রুল অফ ল অ্যান্ড হিউম্যান রাইটসের পক্ষে কারা আছে, তাদের পক্ষে আমার বাজির বেশিরভাগ আমি রাখি। যদি এই ডেমোক্রেসি, রুল অফ ল, হিউম্যান রাইটসের পক্ষে যদি আমার বাজি না ধরতাম, তাহলে আমরা আমরা আমাদের গণতন্ত্রের পথে, গুম খুনের পথে আমরা এত ভোগাল থাকতে পারতাম না। সেই জায়গায় হয়তো প্রচ্ছন্নভাবে বলবেন আপনি আমেরিকার পক্ষে থাকার কথা বলছেন। ইটস নট অ্যাবাউট আমেরিকা ভার্সেস চায়না। আমেরিকাও চায়না ছাড়া চলতে পারে না।
আমরা যে আমেরিকায় থাকি, আমার সুতা থেকে শুরু করে দুধ পর্যন্ত চায়না, মেড ইন চায়না কিনতে হয়। কিন্তু এবং তারেক রহমান চায়না যাওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প চায়না গিয়েছেন তার আগের সপ্তাহে, তো উনি গেলে আমরা কেন যেতে পারবো না? জি, দেখতে হবে যে আমার ফরেন পলিসি আমি কারো কাছে বিক্রি করে দিচ্ছি নাকি। আচ্ছা, আমাকে ওই চোখে চোখ রেখে আমার যেটা দরকার সেটা আদায় করে নেওয়ার পক্ষে আমাকে থাকতে হবে, ওই কাজ করতে হবে। সালাউদ্দিন সিফাত, যেহেতু নাহিদ ইসলাম এই কথা বলেছেন, মানে তিনি সরকারের সমালোচনা করেছেন যে মানে পররাষ্ট্র নীতি নিয়ে বলেছেন যে সেখানে ব্যর্থ কূটনৈতিকভাবে সরকার। যদি তাই হয়ে থাকে তাহলে ভারতের সাথে যেই ভাষায় কথা বলা হলো শেখ হাসিনার ব্রিফিংয়ের পরে, এবং হচ্ছে যে চীনা সফর কিংবা মালয়েশিয়া সফর কিংবা অন্যান্য দেশের সাথে যেভাবে কূটনৈতিক সাফল্যের কথাও অন্যরা সেটা বলছে, সেই জায়গায় সমালোচনা কি আসলে আপনার কাছেও মনে হচ্ছে যৌক্তিক? এখানে একটা ব্যাপার হচ্ছে যে এটা যে মানে আমাদের যে পররাষ্ট্রনীতিতে যে একটা শিফট এসেছে, এটা কখন এসেছে এটাকে আসলে মার্ক করা প্রয়োজন। এটা এসেছে আফটার দি অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের পরপরই আমাদের পররাষ্ট্রনীতিতে একটা আচমকা শিফট এসেছে, এবং এই শিফটটা জনগণ খুব বেশি পরিমাণে প্রেস করছে যে এই ধরনের শিফট আসলে খুব প্রয়োজন ছিল। আমরা ইন্টারিম আমলেও দেখেছি ভারতের সাথে একদম চোখে চোখ রেখে কথা বলতে, এবং বিজেপিকে দেখেছি অত্যন্ত সাহসিকতার সাথে কনফ্রন্ট করতে বিএসএফ এর সাথে যখন তাদের সীমান্ত বৈঠকগুলো হচ্ছিল, এবং সেই অঞ্চলে যে জনগণ ছিল, জনগণের বর্ডারের যে জনগণ, তাদের এক ধরনের গণপ্রতিরোধ, তাদের এক ধরনের মানে ওখানকার যে জেগে ওঠা, তাদের সেলফ, এটা আমরা কিন্তু খুব বেশি দেখতে পাচ্ছি। এখন কোন ক্ষেত্রে মনে হচ্ছে যে কম্প্রোমাইজ করছে, আমি সেটাই আসতেছি আর কি। তো মানে এইটা যে পররাষ্ট্রনীতির যে এখন সাফল্য, কিছু জায়গায় তো অবশ্যই আছে পররাষ্ট্রনীতির সাফল্য, যে একদম নাই তা না। যেমন ধরেন আপনি তো সীমান্ত হত্যা হলে একটা কড়া বিবৃতি দিতে পারতেছেন, বা হচ্ছে গিয়ে আপনার হাসিনা ইস্যুতে তো আপনি একটা কড়া বিবৃতি দিচ্ছেন। তো কড়া বিবৃতি যে সরকার দিচ্ছে না তা না, দিস ইজ একটা সাকসেস বলা যেতে পারে, এটা একটা সাফল্য। এবং এইটা হচ্ছে বেসিক্যালি আপনার অভ্যুত্থানের পর একটা যে কন্টিনিউশন চলে আসছে পররাষ্ট্রনীতিতে, ফরেন পলিসিতে আমাদের, সেটার একটা কন্টিনিউশন আপনি বলতে পারেন। বাট রিসেন্ট যে সময়ে আমরা বলবো যে এটা একটা মানে বর্তমান সরকার একটা দ্বিধান্বিত পররাষ্ট্রনীতিতে আছে। কখনো সে প্রবল আত্মবিশ্বাসী, কখনো কিং কর্তব্য বিমূঢ়, এক কথায় প্রকাশে যেটা বলা যায় কখন কি করতে হবে বুঝতে পারতেছে না, এরকম একটা ব্যাপার। মানে তিনি সীমান্ত হত্যার বিরুদ্ধে একদম কড়া বিবৃতি দিচ্ছেন, আবার যখন জুলাই জাদুঘরে সীমান্ত হত্যার যে অত্যন্ত সিম্বলিক একটা আর্ট, যেটাকে আমরা বলতে পারি যে প্রতিরোধের ভাষা এবং বয়ান চিহ্ন, ফেলানির যে চিত্র, সেটাও কিন্তু আবার সরিয়ে ফেলা হচ্ছে, বা সেটা অরিজিনাল আগে যেভাবে ছিল সেই জায়গায় নাই। তো ফলে এটাকে বলা যেতে পারে যে একটা দ্বিধান্বিত অবস্থায় আছে পররাষ্ট্রনীতির জায়গাটা। আবার এছাড়া যদি আপনি বলেন যে না কি করতে পারতো সরকার, সরকার কি মুখোমুখি, যেমন আমি বলি ইন্টারিম গভর্নমেন্ট কি করেছে, ইন্টারিম গভর্নমেন্ট একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে যেটা এখন খুব বেশি আলোচিত হয় না। সেটা হচ্ছে যে আমাদের যে ইন্ডিয়ান এমবাসির সামনের যে সড়ক বা অন্যান্য এমবাসির সামনে যে সড়কটা, সেটাকে নাম করেছিল ফেলানি এভিনিউ হিসেবে। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কেউ বলে না, কারণ ফেলানি এভিনিউ আপনি তো আপনার শহীদদেরকে, আপনার এখানকার যারা ভিকটিম, আপনার যারা নাগরিক, যারা আপনার এই সামগ্রিক স্ট্রাগলের সাথে আছে জাতির, তাদেরকে তো আপনাকে স্মরণ করতে হবে, তাদেরকে তো আপনার জনগণের সামনে তুলে ধরতে হবে। এবং আপনি যখন ফেলানি এভিনিউ বলেন, তখন আমার চিন্তা হচ্ছে যে হু ইজ ফেলানি, কে ফেলানিটা তাহলে কে? তখন আপনি যাবেন হচ্ছে আপনার যে সীমান্ত হত্যার ইস্যুতে, আপনার বর্ডার কিলিং ইস্যুতে, এবং এটা তো আমাদের সভরেনিটি কোশ্চেনের সাথে জড়িত। আমি তো বলবো যে ইন্টারিম গভর্নমেন্ট এটা খুবই ভালো একটা কাজ করেছে, সেটা আসে নাই। তো আমি মনে করি যে এখনো আমরা ফেলানিকে ওভাবে জুলাই জাদুঘর বলেন বা বিভিন্ন জায়গায় আমরা সেই জায়গা থেকে আমরা উদযাপনটা করতে পারতাম, ওনাদেরকে স্মরণ করতে পারতাম। মুভিং অন, ধরেন বেনজিরের ঘটনাটাতে আমরা দেখলাম যে সাবেক আইজিপি সে ধরা পড়লো, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কিন্তু সংসদে দাঁড়িয়ে বললেন যে আমরা এই বেনজিরকে ওখানে ধরতে পেরেছে তারা, কিন্তু বেনজির কিন্তু জামিনে পেয়ে আবার বেরো হয়ে গেছে শুনতে পেরেছি। কিন্তু আমরা যে এখন তাকে যে ওখান থেকে নিয়ে আসার যে উদ্যোগ বা সেটার যে কার্যকর কোনো কিছু আমরা আসল পর্যন্ত এখন পর্যন্ত দেখি নাই। তো ফলে পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনাও আছে, আমি যে একদম বলবো যে অ্যাপ্রিসিয়েশন নাই তা না, কিন্তু কূটনৈতিক ব্যর্থতার কথা যেভাবে বললেন, ব্যর্থতার জায়গাগুলো তো আমি বলছি। যেমন আপনি ধরেন ইন্ডিয়ার কথা যেটা বললাম যে দ্বিধান্বিত পররাষ্ট্রনীতি, আপনি ধরেন ইন্ডিয়ার সাথে উনি যেটা বলেছেন যে সম্পর্ক আমরা আমাদের দুইজনই পরস্পরের উপর নির্ভরশীল। আমরা কিন্তু অন্য একটা চিত্র দেখছি, যখন ওই চিকিৎসা ভিসা বা অন্যান্য ভিসা খুলে গেছে বাংলাদেশের, তখন আমরা দেখছি কলকাতার নিউ মার্কেটে মোটামুটি মিষ্টি বিলানো হইতেছে, ব্যবসায়ীরা মিষ্টি বিলাচ্ছে যে অবশেষে বাংলাদেশিরা বাংলাদেশে ইন্ডিয়াতে প্রবেশ করতেছে, তাদের বিজনেস হবে, ব্যবসা হবে। তো ফলে তারা অনেক বেশি ডিপেন্ডেন্ট আমাদের উপর, এমন না যে তারা ডিপেন্ডেন্ট না, কারণ এটা হচ্ছে বাংলাদেশটা হচ্ছে তাদের বাজার, বেসিক্যালি ইন্ডিয়া বাংলাদেশটা হচ্ছে বাজার। কিন্তু কত হচ্ছে বাংলাদেশ ফরেন পলিসিতে আসলে কেউ যে খুব আজীবনের বন্ধু আজীবনের শত্রু এরকম কোনো কিছু নাই। মানে এটা আপনি উনি যেভাবে চায়নার কথা বললেন আমি তো এভাবে বলতে পারবো না। এখন কত হইলো যে আপনি এই যে সম্পর্কটা আপনি কিভাবে তৈরি করবেন, তাহলে ফরেন পলিসি সম্পর্কটা তৈরি হবে আপনার আত্মমর্যাদার উপর ভিত্তি করে। আপনার সাথে দীর্ঘ 15 বছর ধরে এখানে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, এবং এই ফ্যাসিবাদ কায়েমে ওই তখনকার প্রণব মুখার্জি থেকে শুরু করে ওনাদের বইগুলোতে বায়োগ্রাফিতে লেখা আছে যে এখানে সরাসরি ইন্ডিয়ার একটা সাপোর্ট ছিল, সমর্থন ছিল।
এবং এট দ্য সেম টাইম আপনার এখানে যদি আপনি দেখেন যে হাসিনা একটা কনভিক্টেড ক্রিমিনাল, এতদিন পর্যন্ত কনভিকশনের মধ্যে সে ছিল না, তো সে আমাদের ভাষায় ফ্যাসিবাদী বা অথরিটেরিয়ান, এখন সে একটা কনভিক্টেড ক্রিমিনাল বাই আ ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। তাকে আপনি সেখানে হোস্ট করতেছেন, শুধু হোস্ট করেই ক্ষান্ত হচ্ছেন না, আপনি তাকে সেখানে কথা বলার সুযোগ করে দিচ্ছেন, বাংলাদেশের মধ্যে ভায়োলেন্স ইনসাইট করার মতো উদ্রেককারী কথাবার্তা সে সেখানে বলছে। তাইলে এখন তো আপনি বেসিক্যালি একটা সভরেন্টির উপর একটা হুমকি বেসিক্যালি হাসিনাকে এখন হোস্ট করার মাধ্যমে। এবং কিছুদিন আগে মমতা ব্যানার্জি মোস্ট প্রবলি একটা কথা বলছিল যে আমি যদি এমন কিছু কথাবার্তা বলি তাহলে বাংলাদেশে গ্যাঞ্জাম লেগে যাবে, সেটা হাদির হত্যাকারী ইস্যুতে সে বলেছিল। তো হাদির হত্যাকারীদেরকে তো বেসিক্যালি ইন্ডিয়া হোস্ট করতেছে। তাহলে আপনি এই যে সামগ্রিক বিষয় বা বর্ডার কিলিং সহ আপনি যতক্ষণ না এগুলোর একটা সুরাহা চাচ্ছেন ইন্ডিয়া থেকে, এবং ইন্ডিয়া যতক্ষণ না এই ব্যাপারে অ্যাসিওর করতেছে, তার আগে আমরা মনে করি যে তারেক রহমানের ভারত সফর করার দরকার না। এবং তারেক রহমান যদি ভারত সফর করে তাহলে তাকে আগে ঘোষণা করতে হবে যে বেসড অন দিস পলিসি, এই পলিসির কারণে আমি ইন্ডিয়া সফর করেছি এবং এই ব্যাপারে ইন্ডিয়া একমত হয়েছে যে এখন থেকে তারা এই বিষয়ে তারা আমাদের এখানে হস্তক্ষেপ করবে না, নাক গলাবে না। এই আচ্ছা, পরিষ্কার। আবুল হাসান রুবেল। ধন্যবাদ। প্রথমে বলি যে আসলে যে কোনো একটা পররাষ্ট্রনীতিতে একটা ভারসাম্যের প্রয়োজন হয়। পররাষ্ট্রনীতি কোনো একটা নির্দিষ্ট দিকে যখন হেলে পড়ে তখনই আসলে নানান ধরনের সমস্যা তৈরি হয়। আমরা দেখেছি যে পুরোপুরিভাবে ভারতের উপরে নির্ভরশীল পররাষ্ট্রনীতি আসলে শেখ হাসিনাকে মানে শেষ পর্যন্ত শেখ হাসিনাকেও সুরক্ষা দিতে পারে নাই। শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণ তার বিপক্ষে যে অভ্যুত্থান, সে অভ্যুত্থান করেছে। এবং একটা যে কোনো দেশের আসলে পররাষ্ট্রনীতি কি হবে, পররাষ্ট্রনীতিতে এটা খুবই ঠিক যে স্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নাই। পররাষ্ট্রনীতি সে কারণে কখনো কখনো যে দ্বিধান্বিত বলছেন, এটা কখনো কখনো ভারসাম্য রক্ষা করার জন্য কিছু কিছু জিনিস করতে হবে। কখনো পর্যন্ত আপনি একটু একটু ছাড় দিবেন, কখনো আপনি টেনে ধরবেন, এটা করতে হবে। এটা করাটা হচ্ছে আসলে একটা স্বাধীন পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য। স্বাধীন পররাষ্ট্রনীতি কারোর উপরে পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে পড়ে না। ধরেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করবেন না, করতে হবে তো। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক রক্ষা করতে হবে, কারণ হচ্ছে আমাদের বহু পণ্য সেখানে যায়, আমাদের বিভিন্ন ধরনের আমরা ওইখান থেকে কেনাকাটা করি, এবং গ্লোবাল পাওয়ার হিসেবেও তার সাথে আমার সম্পর্ক রক্ষা করতে হবে। আপনি চীনের সাথে সম্পর্ক রক্ষা করতে পারবেন না। এই যে বর্তমানে যে বাংলাদেশে অর্থনৈতিক সংকট চলছে, এই সংকটে আসলে কে আপনার পাশে এসে দাঁড়াতে পারে? মার্কিন যুক্তরাষ্ট্র তো আপনাকে অর্থ দিয়ে সহায়তা করবে না আসলে। তাহলে আপনাকে ওইখানে চীনের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে। আমাদের এইখানে জাপানের সাথে সম্পর্ক আপনার রক্ষা করতে হবে। ধরেন ভারত তো আমাদের নিকটতম প্রতিবেশী তো আপনি পাল্টিতে পারবেন না। ফলে প্রতিবেশীর সাথে যদি আপনার সম্পর্কটা এমন হয় যে এটার একটা হোস্টাইল টেরিটরিতে পরিণত হয়, তাহলে আসলে উভয় পক্ষ থেকেই আসলে নানা ধরনের সংকটের তৈরি হবে এবং বাংলাদেশের স্থিতিশীলতাটা আসলে তখন থাকবে না। এই সমস্ত জায়গা থেকেই ধরেন তারেক রহমান ভারতে যাবেন কি যাবেন না, সেগুলো তো সরকারের সিদ্ধান্ত, এগুলো তার বিবেচনা এবং সরকারের সিদ্ধান্ত। এখন তিনি যদি না যান তাহলে আসলে মানে ধরেন অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হয়, যেগুলো আসলে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কিংবা এমনকি সচিব পর্যায়ে আলোচনা হওয়ার মতো না, যেগুলো আসলে রাষ্ট্রপ্রধানরাই পরস্পর আলোচনা করেন এবং এটাই রীতি। তাহলে এই সমস্ত সমস্যাগুলো সমাধান করতে হলেও তো আসলে তাকে হয়তো যেতে হবে সেখানে। আমাদের কথাটা হচ্ছে যে আমাদের সমমর্যাদা এবং অধিকারের ভিত্তিতে আমরা আসলে অন্যের সঙ্গে পররাষ্ট্র সম্পর্কের ভিতরে যুক্ত হব। এইখানে কোনো যদি কিন্তু নাই। আমরা আমাদের মর্যাদা, আমাদের যে স্বার্থ, সেই স্বার্থের ভিত্তিতে যে কোনো দেশের সাথে সম্পর্ক রক্ষা করব এবং কারো সাথে আসলে আমরা বাংলাদেশ এমন একটা পরিস্থিতিতে আছি যে আমরা আসলে কারোর সাথে যুদ্ধ বাঁধিয়ে এখন আসলে আমাদের কোনো ফায়দা নেই। আচ্ছা, বাংলাদেশকে এরকম যুদ্ধের ভেতরে ঠেলে দেওয়ারও কোনো মানে আগ্রহ বা ইচ্ছা বাংলাদেশের জনগণের দিক থেকেও নাই বলে আমি মনে করি। আচ্ছা, শাহিদ আলম কিছু যুক্ত করবেন এই বিষয়ে? না, যুক্ত করব আমি বলতে চাচ্ছি যে সেটা হলো যে এই যে এগেন মানে ডক্টর ইউনূসের আমলে সংবাদ প্রকাশিত হয়েছে যে এমনকি ডক্টর ইউনূস ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য প্রয়োজনে লন্ডনে যাওয়ার পথে দিল্লিতে নামতে চেয়েছেন যে আপনি নেমে দেখি আমার সাথে দেখা করেন কিনা। সেই জায়গায় কোন পত্রিকা আসছে, নিউজ আসছে, আচ্ছা আমাকে সেই জায়গায় ইটস এ বিগ শিফট যে তারা নিজে উদ্যোগী হয়ে বলছেন যে আসেন আমরা একসাথে কাজ করি, একসাথে আগাই। সো আমি বলি যে এটা বাংলাদেশ ইজ অ্যান আপার হ্যান্ড, আর এই আপার হ্যান্ডের থেকে আমাদের এই কাজটা করা উচিত। কিন্তু তারা যে বলছে, আমারও একটা প্রস্তাব আছে, সেটা হলো যে বিএনপি যেন একা না যায় দিল্লিতে। এনসিপির 2 জন, জামাতের 2 জন
এবং প্রয়োজনে যারা অন্য শাহেদ আলম ভাইকে নিয়ে যায় না, আমার দরকার নাই তো, 4-5 জনকে নিয়ে যেন প্রতিনিধি দলটা সাজায়, সো দ্যাট তারা ঢাকায় এসে আবার মানে ঢাকায় যারা আছে ওই উৎপাতগৃহ না করতে পারে যে না আমার দেশ বিক্রি করে দিয়ে আসছে ওখানে। বিএনপি নিজেরা দ্বন্দ্ব কইরা বিএনপি নিজেদের উৎপাতে 31 জন নিহত এখন পর্যন্ত, নিজেদের উৎপাতে। আমাদের উৎপাত করতে হবে কেন? বিএনপি নিজেদের উৎপাতে 31 জন নিহত গত 6 মাসে। আপনি ওই গল্পটা পড়ছেন? স্ট্যাটস। সেটা হলো বা আমি গল্প দিয়ে কি করব? আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলছি। আমাকে বলেন সেটা হলো যে বাবা আমি পরীক্ষায় দ্বিতীয় রোল করেছি, ঠিক আছে, তোমাদের ক্লাসে কয়জন ছাত্র? 2 জন। তো 2 জন হলে তো তুমি দ্বিতীয় রোল করবাই আর কি, তাই না? তো আপনার মানে বিএনপি 1 নাম্বার করছে না আমি বলছি এবং উৎপাতে 1 নাম্বার বিএনপি। না আমাকে বলতে দেন না। বলেন। বিএনপির 18 কোটি মানুষের মধ্যে যদি 13 কোটি মানুষ বিএনপি করে, এই 13 কোটি মানুষের মধ্যে আমি বললাম তো ফ্যামিলির মধ্যে বাংলাদেশের মানুষ ওই যে 13 কোটি আপনি বলতেছেন তারা হইতেছে খারাপ। বিএনপি খারাপ না। হ্যাঁ, মুখের কথা টেনে নেন। তাহলে বলেন এই যে পরিসংখ্যানটা বললেন 31 জন মারা গেছে, তো 13 কোটি মানুষের মধ্যে 31 জন মারা গেছে, আমরা কোনো চাই না। হিলারিয়াস। আপনি এই 31 জনের যে হত্যা এটাকে আপনি জাস্টিফাই করতেছেন এইভাবে? জাস্টিফাই করছি না, আমি রিয়েলিটি ব্যাখ্যা করার চেষ্টা করছি। এখন এনসিপি যদি 13 জন হয় তো সেখানে কেউ মরবে না, এটাই স্বাভাবিক। 13 কোটি হলে মরবে 31 জন, এটা আমাকে মানতে হবে। কারণ আমি তো সাংবাদিকের মুখ থেকে আমি এভাবে এটা জাস্টিফিকেশন, এটা আমি বলছি আমি বলছি আই এম নট এ আমি খুব রিয়েলিস্টিক জায়গায় কথা বলি। কেন শাহেদ আলম খারাপ জানেন? কারণ শাহেদ আলম রিয়েলিস্টিক কথা বলে। আমি ইউটিউবিয়ান সোসাইটির বাসিন্দা না, আমি জানি আমার এখানে সমস্যা হবে, আমি জানি আমার খুন খারাপই হবে, আমি জানি আমার অভাব আছে, কিন্তু সেইটাকে কতখানি মিনিমাইজ করে আমি রাষ্ট্র পরিচালনা করব, দ্যাটস মাই গুড ম্যানেজারশিপ, দ্যাটস মাই ক্রেডিবিলিটি। আমাকে দেখতে হবে তারা যেই প্রশ্নটা করতে চান সেটা হচ্ছে এই যে খুন খারাপি যা হয়েছে দলের মধ্যে, নেতার মধ্যে, সেটা মানে প্রায় সব জায়গায় হচ্ছে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, দখল, বাণিজ্য, চাঁদাবাজি, এই জায়গাগুলো কি অন্য রাজনৈতিক দল, মানে আপনি বলতে চান যে এনসিপি সেই সক্ষমতা অর্জন করে নাই নাকি? না, মানে তাদের কোন মানুষই নাই তো এগুলো করার, প্রথম কথা। দ্বিতীয় কথা, জামাত যাদের এগুলো করা যায় জনের মধ্যে, তাদের না, কিন্তু যাদের এই সক্ষমতা আছে তারা কি থেকে নিজেকে নিবৃত রেখেছে? জামায়াত ইসলামের নেতারা মুরগির বিষটা নিয়ে মারামারি করছে না, নারী নিয়ে মারামারি করছে না, কোথায় ভালো হোটেল পাওয়া যায় এটা নিয়ে খোঁজ খবর করছে না। তার মানে কি আমি বলছি যে এটা হচ্ছে হিলারিয়াস যে ভাই আমি বলছি 31 জন মানুষ মারা গেল তাদের অন্তর্কন্দলে, এবং ইন্টারিম আমলেও কিন্তু এই ধরনের স্ট্যাটিস্টিক্স বারবার প্রকাশ করেছে বিভিন্ন সংস্থা যে এতগুলো মানুষ অন্তর্কন্দলে মারা যাচ্ছে চাঁদাবাজি, দখলদারিত্ব, তাদের নিজেদের যে মানে দখলের কেন্দ্র করে, মানে অন্য কোনো ইস্যু না। ধরেন আপনার যদি রাজনৈতিক ইস্যু হয় তাহলে আমি হয়তো বুঝতাম যে ওকে পলিটিক্যালি আদর্শিকভাবে একজন আরেকজনের শত্রু, এগুলা না। ইস্যুটা কি? সেটা আরেকটা অপরাধ, একটা চাঁদাবাজি, দখল কে নিবে, অপহরণের দখল কে নিবে, দখল কে নিবে, এইটা নিয়ে হচ্ছে তাদের ভিতর মারপিট 31 জন নিহত হয়ে গেছেন। এবং এটা আমি তাদের পরিবারের প্রতি আমার খুবই সফটওয়্যার। এবং আমি আবার একটা কথা বলি, শাহেদ আলম ভাইদের চোখে এই পরিবারগুলো তাদের চোখে নাই, শাহেদ আলম ভাইদের চোখে এই সমস্যাটা নাই। শাহেদ আলম ভাইয়ের চোখে কি আছে? যে বিরোধী দল উৎপাত করবে। আর বিরোধী দল উৎপাত আপনি কি দেখলেন? আপনি নিজেরটাই দেখতেছেন না, আপনি বিরোধী দল উৎপাত দেখবেন হচ্ছে বিরোধী দল এই যে টকশোতে কথা বলতেছে, এটাই আপনাদের চোখে উৎপাত। এবং এই উৎপাতের ফলে আপনারা ওই বিরোধী দলকে জেলে পুরারও ব্যবস্থা করবেন। এই যে বিভিন্ন হবিগঞ্জে হামলা হয়েছে না, তারপর এই যে ঝিনাইদহে হামলা হয়েছে না, হামলাও করবেন আপনারা, আবার আহত হব আমরা, মামলায়ও জেলে যাব আমরা। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা শেষ করা হয় না, সেটা হলো কর্মী বাড়ান, সংখ্যা বাড়ান, যেন আপনারা আমাদেরকে হত্যা করতে পারেন। হত্যা না, এই যে মামলা বেশি দিতে পারেন। আমি বলছি যে যার এখন একটা পরিবারের লোক বেশি থাকলে ঝামেলা হবেই, সেটাকে আমি জাস্টিফাই করছি না যে এটা খুব ভালো হয়েছে। আমার কথা হচ্ছে এইটাকে কতটা কমায় আনা যায় সেই চেষ্টাটা করাটাই হচ্ছে আমাদের রাজনীতি। সরকার এই চেষ্টাটা করবে এবং এই ঘটনাগুলোকে শক্ত হস্তে দমন করবে, সেইটা আমাদের চাওয়া, এবং এই চাওয়ার মধ্যে কোনো ফারাক নাই, এইটা করতেই হবে। আচ্ছা, 1 মিনিটে ছোট্ট করে বলবেন, তিনজনই একটু বললেন, সেটা হচ্ছে লোডশেডিং এবং নিত্য প্রয়োজনীয় সংকট। এই জিনিসটা নিয়েও নাহিদ ইসলাম আজকে বলেছেন, তিনি বলেছেন যে দেশের লোডশেডিং এর ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং এটা স্মরণকালের অন্যতম, এবং শিল্প সংকটের কথাও তিনি বলেছেন যে এই অবস্থায় গ্যাস বিদ্যুৎ পাচ্ছে না এবং অন্যদিকে চাঁদাবাজির কারণে ব্যবসা বাণিজ্য বন্ধের উপক্রম হচ্ছে। এই বিষয়টা নিয়ে একটু বলবেন? না, আমি তো বলছি যে এখন এটা লুকানোর কোনো জায়গা নাই তো। হাতের দাঁত যদি বের হয়, এটা আপনি কি দিয়ে লুকাবেন? লোডশেডিং হচ্ছে, মানুষ ভোগান্তিতে পড়ছে, এটা আপনি লুকাবেন কেমনে? লুকানোর জায়গা নেই বলেই তো প্রধানমন্ত্রী ক্ষমা চেয়েছেন জনগণের কাছে যে আমরা এই উদ্ভূত পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। কি উদ্ভূত পরিস্থিতি সেটা আপনাকে দেখতে হবে। যে আওয়ামী লীগের আমলে কুইক রেন্টালের যে দুর্নীতির মহোৎসব ছিল, সেই কুইক রেন্টালটা বাতিল করা হয়েছে।
এটা করেছে তারেক রহমানের গভর্নমেন্ট করে নাই, করেছে ডক্টর ইউনূসের। কিন্তু তারা যে বাতিল করেছে এটার কোনো অল্টারনেটিভ জ্বালানি বিষয়ে তারা কোনো পদক্ষেপ নেয় নাই। 2টা বছরের জ্বালানি নিরাপত্তা নিয়েও তারা কোনো পদক্ষেপ নেয় নাই। এবং এই যে আদানি সহ নানান কোম্পানির কাছে 12,000 কোটি টাকার লোন আছে, এইটার আনপেইড অবস্থায় আছে। এখন আপনি যে নতুন করে এর মধ্যে কি হলো, প্রাকৃতিক দুর্যোগে আপনার এলএনজি টার্মিনালের গ্যাস সরবরাহ বন্ধ হলো। এই সব কিছু চাপ যখন এক জায়গায় পড়লো বিকজ অফ আপনার যুদ্ধ মধ্যপ্রাচ্যে, সো দিস ইজ আ পরিস্থিতি যেটা না কেউ পরিকল্পনা করে নাই। এই জন্য প্রধানমন্ত্রী ক্ষমা চেয়েছেন, সো এটা আমি লুকাবো কেন? এটাই সমস্যা। সালাউদ্দিন সিফাত 1 মিনিট। না, ইস্যুটা হচ্ছে লোডশেডিং, বিদ্যুৎ সংকটে। আজকেও দেখলাম যে কোন এক জায়গায় মাছ মারা গেছে, প্রায় 15 কোটি টাকার ক্ষতি হয়েছে আর কি একজন কৃষকের। তো এই ধরনের ঘটনা কিন্তু রেগুলার ঘটছে এবং ঢাকা শহরেও কিন্তু লোডশেডিং এর বিস্তর প্রকোপ। অনেকে মোমবাতি কিনতে হচ্ছে অনেক বছর পরে। তো ফলে এই জিনিসটাকে এখন ওনারা যেভাবে কাভার আপ করার চেষ্টা করতেছেন যে হ্যাঁ খুব বাজে পরিস্থিতিতে আমরা দেশের দায়িত্ব নিয়েছি, খুবই বাজে অবস্থায় আমরা আছি, বিধ্বস্ত অবস্থায় আমরা দায়িত্ব নিয়েছি। তা বিধ্বস্ত অবস্থায় কি ইন্টারিম দায়িত্ব নেয় নাই? আপনাদের চেয়েও বেশি বিধ্বস্ত অবস্থায় ছিল না তারা? তাহলে তাদের সময় যদি লোডশেডিংটা তারা এনশিওর, মানে এটা বিদ্যুৎটা যদি তারা এনশিওর করতে পারে, সরবরাহ যদি নিশ্চিত করতে পারে, আপনারা পারলেন না কেন? সেই প্রশ্নটা অফকোর্স তাদেরকে করতে হবে। এবং কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে সরকার ক্ষমতায় আসার পর বলেছিল যে তারা বিদ্যুতের দাম বাড়াবে না। এখন তারা বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে, গ্রাহক পর্যায়ে এবং পাইকারি পর্যায়ে কিন্তু তারা বিদ্যুতের কিন্তু দাম বাড়িয়ে দিয়েছে। তো ফলে এখানে যে তারা ইশতেহারে বলেছে যে সাশ্রয়ী বিদ্যুৎ তারা নিয়ে আসবে, এগুলো হচ্ছে লিটারেলি তারা আবার জনতার কাছে ধরা খাচ্ছে। জনতার কাছে তারা আগেও একবার জনতাকে যে প্রতারিত করেছে সেটা ধরা খেয়ে গেছে, এখন আরেকবার তারা ধরা খাচ্ছে। এবং তারা যে কাভার আপ করার চেষ্টা করছে, যে দীর্ঘ এই কথা বলে বিধ্বস্ত অবস্থার কথা বলে, বিধ্বস্ত অবস্থায় ডক্টর ইউনূসও এসেছিলেন, ইন্টারিম গভর্নমেন্টও এসেছিলেন, তারা এটাকে ম্যানেজ করেছেন। কিন্তু তারা ম্যানেজ করতে পারেন নাই, তারা ব্যর্থ হয়েছেন, তাদের এই ব্যর্থতাটা স্বীকার করা উচিত। জি আবুল হাসান রুবেল। ধন্যবাদ। প্রথমত বলি যে একটা কিছু কিছু বিষয়ে আমরা একটু ওভার বলি, যেমন লোডশেডিং এর পরিস্থিতি অবশ্যই খারাপ, হ্যাঁ, কিন্তু লোডশেডিং এর পরিস্থিতিটা ইতিহাসের সবচেয়ে খারাপ। এটা মানে আমরা বেসড অন স্ট্যাট, মানে নো স্ট্যাট, देयर इज नो স্ট্যাট, মানে এটা আপনার কবেকার স্ট্যাট বলবেন? আমি আপনাকে দেখাতে পারবো, মানে আপনার কথাটা বলেন, আমার কথাটা শেষ করি। শেষ বলেন, হ্যাঁ আমাকে একটু সময় বলি যে আমরা মানে অনেক আগে থেকে দেখে আসছি। তো ব্যাপারটা হচ্ছে যে এইখানে মানে লোডশেডিং এর অবস্থা অবশ্যই খারাপ। লোডশেডিং এর অবস্থাটা খুব খারাপ অবস্থায় আছে। এখন আপনি বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কি ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ হয়েছিল? হয় নাই তো। এটা কি তারেক রহমান ঠিক করতে পারবেন ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরকার যুদ্ধ? পারবেন না তো। ধরেন কাতার থেকে যে পরিমাণ জ্বালানি কেনার কথা ছিল, সেই জ্বালানির মাত্র মানে 1/3 তারা দিচ্ছে, 1/3 কম। মানে তাইলে ঘটনাটা হচ্ছে যে জ্বালানি আপনি অলরেডি কেনার জন্য অর্ডার দিয়ে রাখছেন, সেই জ্বালানি পাচ্ছেন না। তাহলে আপনি আসলে কিভাবে বিদ্যুৎ দেবেন? আবার সাশ্রয়ী বিদ্যুৎ কিংবা মানে আসলে যেটাকে বলে হচ্ছে যে আসলে সৌর বিদ্যুতের জন্য, রিনিউয়েবল এনার্জির জন্য যেটা সরকার মানে যে পলিসিটা নিয়েছে সেটাতে অলরেডি কাজ চলছে এবং এইটা মোটামুটিভাবে 10,000 মেগাওয়াট উৎপাদনের একটা টার্গেটে তারা কাজটা অলরেডি শুরু করেছে। আচ্ছা, আমার মনে হয় থামাতে হচ্ছে, আমাদের সময় একদম শেষে এসেছে। আমি একটা সিম্পল কথা বলি। একটা হচ্ছে যে অব্যবস্থাপনা থাকতে পারে, বৈশ্বিক সংকট থাকতে পারে। আমি এটাও দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বিদ্যুৎ বিভাগ যখন এই যে একটা ভুতুরে বিদ্যুৎ বিল আসছে, তখন তারা আবার জনগণকে একটা থ্রেটও দিয়েছিল যে হ্যাঁ আপনারা এই অপপ্রচার করবেন না। মানে একটা হচ্ছে অযোগ্যতা, অব্যবস্থাপনা, অদক্ষতা থাকতে পারে, বা আপনার হয়তো বৈশ্বিক সংকট থাকতে পারে, কিন্তু সংকটকে স্বীকার করা এবং জনগণের সাথে গণবিরোধী আচরণ না করা হচ্ছে আপনার দায়িত্ব। জি, অনেক ধন্যবাদ দর্শক। আজকে পড়া আলাপ এই পর্যন্ত ছিল। অনেক ধন্যবাদ জানাবেন।